যেমনটা আসলে রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র বলা চলে, সেই জঙ্গল সলিমপুর, যেখানে আবারও তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। সেই তাণ্ডবের প্রেক্ষিতে রাতে আইনশৃঙ্খলা বাহিনী সহ যৌথ বাহিনীর উপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ, হামলা সবই করেছে। এখন এই মুহূর্তে যৌথ বাহিনীর নেতৃত্বে যে অভিযান, সেই অভিযান চলছে। আপনারা দেখছেন যৌথ বাহিনীর সদস্যরা চারিদিকে তারা আসলে তাদের যে অভিযান, সেই অভিযান পরিচালনা করছেন। যেমনটা বলছিলাম, আসলে এই জঙ্গল সলিমপুর, যেটি আসলে বলা চলে এখানে চলে এক আইন, এখানে চলে একক রাজত্ব। সেই রাজত্বে যখন আসলে প্রশাসন বারবার চেষ্টা করেও যখন আসলে ব্যর্থ হয়েছেন, তারই প্রেক্ষিতে সবশেষ যৌথ বাহিনীর যে অভিযান হয়েছিল, সেই থেকে এখানে এই জঙ্গল সলিমপুরে পুলিশের ক্যাম্প প্রতিষ্ঠিত হয়। সেই প্রেক্ষিতে আগামী 31 তারিখ, অর্থাৎ আগামী কয়েকদিন পরে যখন স্বরাষ্ট্রমন্ত্রী এসে সেই পুলিশের ক্যাম্প উদ্বোধন করার ঘোষণা দিয়েছেন, সেই উদ্বোধনের আগ মুহূর্তে আসলে দেখছেন যে আসলে সলিমপুরে আবারও সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি তারা কেটে দিয়েছে। এভাবে একেবারে জায়গায় জায়গায় তারা আসলে রাস্তা কেটে দিয়েছেন, যেন প্রশাসন, যৌথ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন প্রবেশ করতে না পারে, অর্থাৎ তাদের গাড়ি নিয়ে যেন তারা প্রবেশ করতে না পারে। সেই জন্য তারা এভাবে প্রতিটি রাস্তা এভাবে আসলে কেটে দিয়েছেন। আমরা দেখছি বিপুল সংখ্যক র্যাব সদস্য, যারা পুলিশ সদস্য, র্যাব সদস্য যারা অভিযান পরিচালনা করছেন, তারা এই মুহূর্তে সেই হেঁটে যাচ্ছেন। কারণ যেহেতু সন্ত্রাসীরা প্রতিটি জায়গায় জায়গায় রাস্তাগুলো আসলে কেটে দিয়েছে, যেন কোনোভাবে প্রশাসনের কোনো গাড়ি প্রবেশ করতে না পারে। সে প্রেক্ষিতে আমরা এই সহ দুটা রাস্তার অর্থাৎ দুইটি আমরা অংশ পেলাম, যে দুটি অংশে আসলে কেটে দেওয়া হয়েছে। এটি দ্বিতীয় অংশ। আমরা একটু ভেতরে যাব, আপনাদেরকে আসলে এই যে সন্ত্রাসীদের যে তাণ্ডব, সেই তাণ্ডব আসলে চালানো হয়েছে পুলিশের যে ক্যাম্প, সেই ক্যাম্পে চালানো হয়েছে। আরও এছাড়া যেমনটা বলছিলাম যে আসলে রাতভর পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর গুলি বর্ষণ হয়েছে। পাল্টা আসলে আইন শৃঙ্খলা বাহিনী যে প্রতিরোধ গড়ে তোলা, সেটি আসলে রাতে সেভাবে আসলে সম্ভব হয়নি। পরে এক পর্যায়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার, তার নেতৃত্বে আসলে অভিযান শুরু হয়। সেই অভিযানে এখনও চলছে অভিযান। আমরা সেটি আসলে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে জঙ্গল সলিমপুর, যে সেখানে গতকাল রাতেও সন্ত্রাসীরা আরেক দফা তাণ্ডব চালিয়েছিল। এর আগে একজন র্যাব কর্মকর্তাকে আসলে হত্যা করা হয় এই জঙ্গল সলিমপুরে। সেই থেকে মূলত সবচেয়ে বেশি আলোচনায় এই যে জঙ্গল সলিমপুর। র্যাব কর্মকর্তা মোতালেব, যাকে আসলে এখানে জঙ্গল সলিমপুরে হত্যা করা হয়, তারই প্রেক্ষিতে মূলত আসলে প্রশাসনের যে টনক, সেটি নড়ে। তারপর তারা আসলে যে বারবার অভিযান চালানোর চেষ্টা করেছিলেন, প্রতিবারই যতবারই আসলে অভিযান চালানোর চেষ্টা করেন, ততবারই আসলে তাদেরকে জায়গায় জায়গায় আটকানোর যে বিষয়টি, সেটি আমরা দেখেছি। এখন আজকে গতকাল রাতে যখন আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল, এরপরই আসলে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান শুরু হয়। তারপর অনেকটা মধ্যরাতের পর যৌথ বাহিনী তারা তাদের যে অভিযান, সব বাহিনীর সম্মিলিত যে অভিযান, সেটি আসলে শুরু হয়। আমরা এখানে যারা সলিমপুর বলতে গেলে শত শত একরের পাহাড়ি বনভূমি, পাহাড়, সেগুলো আসলে একক রাজত্ব আসলে প্রতিষ্ঠিত করেছিলেন ইয়াসিন। সেই ইয়াসিনের আসলে সেই রাজত্ব, যেটিতে মূলত যখনই প্রশাসন হাত দিয়েছেন, তখনই আসলে তারা এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রতিটি জায়গায় জায়গায় এই যে আমরা দেখছেন যে এসক্লেভেটর দিয়ে আমরা এখন যেটি আসলে এখানেও একটি এসক্লেভেটর দেখা যাচ্ছে, যেটি আসলে এটিও তো রাস্তা কেটে দেওয়া হয়েছিল। আপনি কি দেখে মানে আপনার? না না, আমি কি করলাম, আমি বাড়ি লক্ষ্মীপুর, আমি বেড়াতে আসি। এখানে বেড়াতে এসেছেন? এখানে সবাই তো বেড়াতে আসে। এই যে এসক্লেভেটর, এখানে কি রাস্তা কেটে দেওয়া হয়েছিল? আপনি কি এখানে থাকেন? হচ্ছে বাটিয়ারি ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি সহকারী কর্মকর্তা।
আমি এসছি এখানে মূলত যে আমাদের এখানে রাস্তা কাটা হয়েছে এগুলো মেরামতের কাজ নিয়ে আমি উপস্থিত হয়েছি। কয় জায়গায় এইভাবে রাস্তা কাটা এটা 4 জায়গায় এরকম করে কাটা হয়েছে, ওই যে সামনে 2টা আর এইদিকে 2টা। এই রাস্তা কাটতে গিয়ে তাদের কি পরিমাণ সরঞ্জাম লেগেছে? এইটা তো আমরা বলতে পারবো না, কারণ এটা তো রাতের অন্ধকারে করা হয়েছে। এখন আমরা আসছি প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামতের কাজ নিয়ে। এখন আপনারা রাস্তাগুলো ঠিক করছেন? জি জি জি। এই যে তারা এই রাস্তা কেটেছে নিশ্চয়ই এক্সক্যাভেটর বা এরকম কিছু দিয়ে তো। আমি তো জানি না, যখন এটা তো বলতে পারবো না। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, আপনি তো এখানে থাকেন, রাস্তাগুলো কখন কাটা হলো আসলে? সেটা আসলে আমরা জানি না। আমরা আসছি পুলিশ প্রশাসনের কাজ করতে, ওই গাড়িগুলা নিয়ে যেতে, এতটুকু। আমরা এসে এক্সকাভেটর যাদের ইকুইপমেন্ট এখন ছিল তাদের এখন নিয়ে যাবে, তা না প্রশাসন এগুলা নিয়ে যাবে। অর্থাৎ এই এক্সক্যাভেটর দিয়ে রাস্তা কাটা হয়েছে। হ্যাঁ, রাস্তা কাটা হয়েছে, রাতে করা হয়েছে এগুলা। দর্শক আপনারা দেখছেন যে আসলে কিভাবে একটি এক্সক্যাভেটর নিয়ে আসা হয়েছে। এই এক্সক্যাভেটর আসলে কোথা থেকে আসলো, সন্ত্রাসীদের হাতে কারা দিল, আসলে এই সন্ত্রাসীদের হাতে এক্সক্যাভেটর দেয়া, সেই এক্সক্যাভেটর দিয়ে তারা আসলে রাস্তা কাটা, যেটি আসলে বলা চলে যে কিভাবে আসলে একটি রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে বছরের পর বছর, সেগুলো আসলে এসব দৃশ্য না দেখলে আসলে বোঝার উপায় নেই যে একটি রাষ্ট্রের মধ্যে, অর্থাৎ বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র গড়ে তুলেছে সন্ত্রাসীরা। সেই রাষ্ট্রে যখনই প্রশাসন তাদের আইন প্রয়োগ, শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে, তখনই এভাবে আসলে রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় প্রশাসনকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রীতিমতো দিনের পর দিন চলছে সন্ত্রাসীদের রাজত্ব। গতকালকে রাতে এই যে এক্সক্যাভেটর দেখছেন, সেই এক্সক্যাভেটর দিয়ে এভাবে প্রতিটি জায়গায় জায়গায় কেটে দেওয়া হয়েছে যেন কোনোভাবে প্রশাসন ঢুকতে না পারে। স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগামী 31শে ডিসেম্বর আর 31শে মে স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা। সেই স্বরাষ্ট্রমন্ত্রী এসে এই যে পুলিশ ক্যাম্প যেটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি উদ্বোধন করার কথা, তিনি সলিমপুর পরিদর্শন করার কথা। যে সলিমপুরে পুলিশ ইতোমধ্যে তাদের কয়েকটি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2টি প্রকল্প ইতোমধ্যে পুলিশের জন্য হাতে নেওয়া হয়েছিল, সেগুলো আসলে পরিদর্শনের জন্য তার যে শিডিউল সেটি ঘোষণা হয়েছে। তারই প্রেক্ষিতে সন্ত্রাসীরা তারা তাদের যে ক্ষমতা সেটি আসলে দেখালো, যে যেমনটি দেখছেন যে এক্সক্যাভেটর দিয়ে তারা রাস্তা কেটে দিয়েছে। এভাবে 4 জায়গায় রাস্তা কাটা হয়েছে যেন কোনোভাবেই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। সেজন্য আমরা স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনি তো এখানেই থাকেন? এখানে 15 বছর 16 বছর দিয়ে থাকি। হ্যাঁ, এই কাজটা কি হয়েছে? এই রাস্তা কি হয়েছে জানি না। কালকে রাতে গাড়ি বন্ধ করেছি, এখন গাড়ি বের করতে আছে, রাস্তা কাটা দেখতেছি। কি বলবো, রাস্তা কাটা দেখতেছি, এখন জানি না কেন কে কাটছে কি করছে। আমি তো ঘুমেছিলাম বউ আলোই, আমি তো জানি না রাস্তা কাটা। আমি জানলে গাড়ি বের করতে যেতাম না। এখানে আমার সিএনজি আছে, আমি সিএনজি চালাই, গাড়ি বের করতে আসি দেখি রাস্তা কাটা। আমরা তো জানি এই এলাকায় আসলে একজনের রাজত্ব চলছিল দীর্ঘদিন যাবত। এটা এক এক সময় এক একজনের রাজত্ব চলে। আজকে তোমার চলছে, কালকে আমার প্রশ্ন এবার, আর দিন ওবার, এভাবে রাজত্ব চলে। পাবলিক সবসময় হয়রানিতে আছে, নির্যাতিত আছে। পাবলিক শুধু নির্যাতিত, কাকে বলতে পারে না। এখন পুলিশওয়ালা বলতেছে তোমরা এটা রাস্তা করা, আমাদের ত্রিপুরানি কল দেন না কেন? আমরা হলে আমরা বউ বলে ঘুমাইছি, কর্ম করে আসি, সকাল আসি রাস্তা করা কেন বলবো? পুলিশওয়ালা আমাদেরকে লাগতে আছে, লাঠি মারতেছে কেন? আমাকে লাঠি মারা কেন? লাঠি মারবো উনি আমাকে? এটা কোন দেশে বসবাস করে আমরা? আমরা দেখেছি এখানে সবশেষ রাজত্ব, সকালে গাড়ি দেখতেছি, এখন দেখে রাস্তা করা। এখানে সবশেষ পুলিশ তো এখানে আপনাদের নিরাপত্তার জন্যই তো পুলিশ এসেছিল। পুলিশ আমাদের নিরাপত্তা দিব, বলবে এটা কি হয়েছে। পুলিশ আমরাও জানি, আমাদের কিন্তু মারার কোনো অধিকার নেই। আছে আমরা অপরাধ করলে আমাদেরকে মারবে, থানা নিজে বাঁধি রাখবে। আমরা তো অপরাধ করি না, আমাদের ভাই আমাদেরকে এই এলাকায় সবশেষ নিয়ন্ত্রণ তো ছিল ইয়াসিনের, এখনো কি তার নিয়ন্ত্রণে? 5 আগস্টের পরে হয়ে গ্রুপ আছিল, আবার ইয়াসিন ছিল, এখন আবার আর গ্রুপ আছে। এটা আমরা বুঝতেছি না কোন সময় কে আসবে কে যাবো। এখানে নির্ধারিত এখনো গ্রুপ নাই, এক আসবে এক যাবে, এরা আসবে। কিন্তু আমরা পাবলিক হয়রানিতে আছি, দুঃখতে আছি, আমরা যন্ত্রণাতে আছি। আমরা টাকা দিয়ে জায়গা নিচ্ছি, যাত্রক আগে আওয়ামী লীগ আছে না, আওয়ামী লীগ কিন্তু এখন 5 আগস্টের পরে বিএনপি আছে, বিএনপি থেকে টাকা দিয়ে জায়গা নিচ্ছি। মত তো আমরা এখানে কেউ থাকতে পারতেছি না। 1 লাখ 2 লাখ 50,000 4 লাখ 10 লাখ 12 লাখ এরকম টাকা দিয়ে জায়গা কিনছি, মত তো আমরা কেউ থাকতেছি না। আমার টাকা দিয়ে জায়গা কিনে পাবলিকে আমরা এখানে হয়রানি বুক করবো, নইলে আমাদেরকে একদম। টাকা আপনি কাকে দিয়েছেন? আমি দিয়েছি এই আকাশের আমার জায়গা কিনছি আমরা অনেক আগে, আওয়ামী লীগ সরকার আসার আগে ওখানে বেলা জায়গা কিনছে। তো রাষ্ট্রকে দেননি? হ্যাঁ, রাষ্ট্রকে তো টাকা দেননি। রাষ্ট্রের এখান থেকে যদি প্রতিটা টাকা রাষ্ট্রের কাছে ভাগ যায়, আমাদের এখানে জায়গা বেচা কেনে কেন হয়?
কেন বেচা কিনে হয় যদি রাষ্ট্র টাকা না পায় এখান থেকে জায়গা কেন হয় যে রাষ্ট্র নেতৃত্বে চলে এখানে নেতা আছে না নেতাটা রাষ্ট্র নেতৃত্বে চলে না পুলিশ প্রশাসন টাকা পায় না সবাই টাকা পায় কেউ বেশি কেউ কম পুলিশ প্রশাসনের টাকা নেই। সবাই ভাই হ্যাঁ সবাই ভাই এখানে এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন সবাই ভাই কেউ বেশি কেউ কম আমরা এখানে একদম পাবলিক মক্ত এখানে কেউ থাকতে পারে নাই এখানে একদম পাবলিক মক্ত কেউ থাকে নাই সবাই টাকা দিয়ে জায়গা কিনে আজকে আমরা কি করছি আমি গাড়ি বের করতে জানলে আমি গাড়ি বের করতে চাইতাম বাসা থেকে আসে দেখছি আমাদেরকে লাগতে আছে তো পুলিশ এটা কাটছে কেন এটা কি ব্যাপার আমরা আপনি সারাদিন কষ্ট করলে বাসাতে ঘুমান না আমরা কষ্ট করছি বাসায় ঘুমাইতেছি না তো বাসায় ঘুমাইছি ঘুমার তুড়ি দেখে এখানে জানি না বাসায় শুনি নেই কেউ এক একজন এক এক পার থাকে কে শুনবে দূরে আপনার সাথে একটু কথা বলি আসলে এখানে আমরা গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলি বর্ষণ হয়েছে তাদের ক্যাম্পে হামলা হয়েছে এই বিষয়গুলো কারা করে থাকতে পারে বলে মনে করছেন আমি উঠতে যাই না আমি সারাদিন রাজমিস্ত্রির কাজ করে রাতে ঘুমাই এখন সকালে একটু আসি দেখি কাজে যেতে পারি না গাড়ি টাড়ি চলে না এতটুকু জানে এই যে আপনাদের সামনে আপনারা সবাই আছেন এসক্লেভেটর দিয়ে রাস্তা কাটা হচ্ছে কারা কাটছে আপনারা জানেন না আমরা তো এক এক জায়গায় এক একজন ঘুমে আসছিলাম দিনভর কাজ করি এরা ঘুমে আসছিলাম আবার ওরা গভীরে যে কখন কারা আসছে না আসছে কারা কাটছে ওটা জানি না আমরা আমরা আরো একটু কয়েকজনের সাথে কথা বলবো বা একটু কথা বলি আসলে এই রাস্তা যে কাটা হয়েছে আপনারা তখন কোথায় ছিলেন এগুলো তো রাতের অন্ধকারে করছে আমরা তো দেখিনি কিভাবে বলবো এখানে এখন মূলত আগে তো আমরা দেখেছি ইয়াসিনের রাজত্ব চলেছিল এখন কার রাজত্ব চলছে এখন বলতে মনে করেন কার রাজত্ব বলছে সেটা তো বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি সবার মুখে তো শুনতেছি ইয়াসিনের কথা তবে মূল হুতা কে বা কারা ইন্দোর দিচ্ছে পিছনে সেটা তো বলতে পারি না জানি না। আপনি এখানে কত টাকা দিয়ে জায়গা কিনেছিলেন আমি এখানে জায়গা কিনি না, আমি ভাড়া থাকি জি কত টাকা ভাড়া আমারটা মাসে 2000 টাকা ভাড়া বিদ্যুৎ বিল কাকে দেন বিদ্যুৎ বিল ওই যে ভাড়া নেই তাকে এই বিদ্যুৎ বিল কোথায় যায় এই বিদ্যুৎ যেহেতু সরকারি তাহলে বিদ্যুৎ বিল সরকারে নেবে কে নেবে আপনি কি সরকারকে দেন না আমি তো সরকারকে দিচ্ছি না আপনি কাকে দেন আমি যার ভাড়া বাসায় থাকি তার মিটার সে দিচ্ছে সে নিচ্ছে আপনার কাছে কোনো রসিদ আছে আসে বিদ্যুৎ বিলে না আমার কাছে কোনো রসিদ আসে না। একটু যদি আপনার থেকে জানি এখানে বিদ্যুৎ বিল আপনাদের বিদ্যুৎও আছে দেখতেছি সব সুবিধা পান তাহলে আপনারা পুলিশের উপর গতকালকে হামলা হলো কোন জায়গায় কাম হয়েছে এই যে এই ক্যাম্পে সেটা তো আমি এখন শুনতেছি আমি শুনিনি আর জানিও না এখানে বটবটকে জানিও না আমরা দেখলাম তাদের ক্যাম্পে হামলা হয়ে তাদের ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হয়েছে সেটা আমি আপনার থেকে এখন শুনছি আমি এখানে বসবাস করি কিন্তু সেটা আমি জানি না আর আমরা বিদ্যুৎ বিল দিই এখানে যাই নিয়ন্ত্রণ করে ওর মাধ্যমে বিদ্যুৎ চলে আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার মাধ্যমে কি বিদ্যুৎ চলবে একটা মিটার আমরা এখান থেকে 27,000 28,000 20,000 22,000 15,000 একটা মিটার আমরা কিনতে হয় একটা মিটার কিনে আমরা যে নেতৃত্বে চলো ওর কাছ থেকে আমরা মিটার নিয়ে ওকে বিদ্যুতের বিল দিই। আপনি কার নেতৃত্বের সময় মিটার নিয়েছিলেন আমি নিয়েছিলাম মনার থেকে মনা তখন গিয়াছিল রেদওয়ান ছিল মনে হয় আচ্ছা তো এই যে এই টাকা কোথায় যায় এই টাকা না রেদওয়ান ছিল না রেদওয়ানের আগে ছিল মনে হয় এই টাকাটা কোথায় যায় কোথা যায় সেটা আমরা কেমন জানবো আমরা উনি আমাদের নেতা ওর থেকে আমরা মিটার নিছি ও মিটার অফিস থেকে মিটার ওর বিক্রি করতে বলছে ও মিটার বিক্রি করতে ওর থেকে আমরা মিটার নিছি অফিসে আমরা বিল দিই অফিসে আমাদেরকে একটা রসিদ দেয় অর্থাৎ শুনছিলেন আসলে এখানে পুরোই বলছিলাম যেমনটি পুরো একটা শাসন ব্যবস্থা চলে ভিন্ন একটি শাসন ব্যবস্থা আপা একটু যদি কথা বলি আপনার সাথে এই সলিমপুরে আপনি কত বছর আছেন আমি কিছু কইতে পারতাম না ভাই কেন বলতে পারবেন না না কেন পারবেন না কেন ভয় না কিন্তু ভয় লাগে না বললে পরবর্তীতে হামলা হবে এরকম কিছু মানুষের কইতে পারি না এখন কইতে গেলে আর দুনিয়া পারতাম না ভাই না 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 বলেন আমাদেরকে বলেন আপনার আসলে কি বলার আছে আসলে বলেন। নির্ভয়ে বলেন আমরা কি কমু ভাই আমরা তো আমরা থাকলে আমরা আরো দুনিয়ার মানুষের ক্ষতিপূরণ হইতেছে এই যে আমাদের বাড়িঘর সব ডুবে গেছে কই এই মাটি গাড়ি ফালাইয়া আমরা এই যে হাঁস মুরগি যা আছে ঘরে পানি গাঞ্জি উঠিয়া আমরা যতবার বৃষ্টি আইয়া এতবার আমরা কষ্ট করতে হয় আমরা কি কেউ ক্ষতি করছি আমরা তাই যা আমরা সব টিয়া পয়সা সব এখানে ডাইলা দিছি দিন আইনা দিন খাই ছেলের বাবারা ডেলি কাম করে এখানে আমরা কষ্ট করে চলি আমরা তো কেউ ক্ষতি করে আমরা কেউ ক্ষতিও করি না হেরা দরকার আছে আমরা ক্ষতি করে না
কারা ক্ষতি করছে? ক্ষতি করে আলীনগরে তারা ক্ষতি করে, আলীনগরে তারা থাওয়া এদিকে ক্ষতিও করে তারা। আলীনগরের কারা? আর কে কইব এসিন মেয়ে তারা, ইয়াসিন। হ্যাঁ সবাই সবাই বলে। এই ইয়াসিন আসলে কেমন? আসলে তাকে কোনোভাবে কেন তার রাজত্ব শেষ করা যাচ্ছে না? কেমন? হ্যাঁ একজন লোক, হ্যাঁ সাধনের মতন লোকের থাই আলীনগরে কইতে গেলে আমরা কইতে গেলে গত আর ওরা বার করে দেয়, মানুষের মাইদুর করে বার করে দিব, কিন্তু সবারই এমন করে অত্যাচার করে। অর্থাৎ এই ইয়াসিনের বিরুদ্ধে কথা বললো আপনাদের উপর যে নির্যাতন সেগুলো হয়। একটু যদি বলেন কি কি হয় আসলে এই সলিমপুরে? আর কি আগে তো ভালোই চলছিল, ভালোই চলছে, এখন এই অবস্থা হইতেছে গেলে আমরা নিজেরাও কইতে পারি না। কত টাকা খরচ করে আপনি এখানে জায়গা কিনেছেন? আমরা লইছি ধরেন না আগে, আমরা টাকা তো অনেক গেছে, আমরা হিসাব করলে তো বহুত টাকা। আমরা তো ধরেন না আগে জায়গা লইছি, হ্যাঁ আজ 20-25 বছর হয়ে গেছে কেন থাকি আমরা, ছেলে মেয়ে আমরা এখানে জন্মস্থান। এখন কত টাকায় বিক্রি হয় এখানে জায়গা? এখানে জায়গা কত বিক্রি করতে পারি না আমি। আমরা শুনছিলাম তারাও যেমনটি বলছে যে আসলে ইয়াসিন বা ইয়াসিনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটির কথা তারাও বলছিলেন। যেমনটি আসলে দর্শক আপনারা দেখছেন যে আসলে এই যে এক্সক্লেভেটর, সেই এক্সক্লেভেটর কারা সন্ত্রাসীদের হাতে দিয়েছে, এই এক্সক্লেভেটর কার, সেই জিনিসগুলো আসলে যখন তদন্ত করে দেখা হবে তারপরে হয়তো বিষয়গুলো আসলে বোঝা যাবে যে আসলে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র তৈরি করা হয়েছে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, প্রশাসনের কে তোয়াক্কা না করে প্রশাসনের উপর হামলা চালিয়ে দিনের পর দিন এই যে রাজত্ব চলছে, সেই রাজত্বের আসলে অবসান ঘটার যখন মুহূর্ত, যখন এখানে আইনের শাসন প্রতিষ্ঠার মুহূর্ত, ঠিক তখনই আবার নতুন করে সন্ত্রাসীরা তাদের যে কার্যক্রম, তাদের যে ক্ষমতা, সেটি আসলে তারা গতকাল রাতে দেখিয়েছে। তারা এখানে পুলিশের উপর হামলা চালিয়েছে, পুলিশের ক্যাম্পে হামলা চালিয়েছে। আমরা এখানে একটু যদি ভাই কথা বলি, আপনারা আসলে এখানে গতকালকে রাত থেকে তো আছেন, আসলে কি ভয়াবহ তাণ্ডব আসলে তারা চালিয়েছে? আসলে এখানে আমরা সংবাদ পাই যে ওই দুষ্কৃতিকারীরা রাস্তায় ব্যারিকেড করেছে এবং রাস্তা ভেঙে দিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা আমাদের অফিসার ফোর্স নিয়ে সামনের দিকে এসে দেখি যে তারা বিভিন্ন দিকে লাইট মারছে আর বিভিন্ন রকম শব্দ করছে আর রাস্তা ভেঙে দিচ্ছে। তখন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে আমরা তাদের দিকে সামনের দিকে আগাই এবং আমরা মুখোমুখি সংঘর্ষে তা আমরা ফায়ার আর্ম ব্যবহার করি, তারাও ব্যবহার করে। পরে এক পর্যায়ে তাদের ফায়ার আর্ম ব্যবহার করতে করতে তাদের দিকে সামনের দিকে আগায় এবং তারা পিছনে দিকে চলে যায়। এইভাবে তারা রাস্তা কাটার এক্সকেভেটর নিয়ে পাহাড়ের ভিতর দিকে চলে যায়। তারা কি পরিমাণ গুলি ব্যবহার হয়েছে এখানে সন্ত্রাসীদের দ্বারা? ওইটা রাতের বেলায় গভীর রাতে হয়েছে। আসলে কি পরিমাণ করছে আমাদের এখনো কাউন্ট হয় নাই, এটা কাউন্ট করে বলা যাবে। আমাদের যখন কর্তৃপক্ষ আছে তারা হিসাবটা বলতে পারবে। আপনারা এইভাবে আপনাদের ক্যাম্প থাকা অবস্থায় এই ক্ষমতা দেখানো, এই বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা আসলে যারা আসলে এখানে স্থানীয়রা বলছেন যে ইয়াসিনের নাম বারবার উঠে আসছে, এই ইয়াসিনের আসলে এত ক্ষমতা, আপনারা তো এখানে এখন ক্যাম্প প্রতিষ্ঠা করেছেন, আপনারা ইয়াসিনের এই ক্ষমতা কেন বের করতে পারছেন না? কোথায় তার আসলে এই ক্ষমতা, কেন তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এটা আসলে এটা বলা কঠিন। আমরা আমাদের দিক দিয়ে আমরা চেষ্টা করতেছি। এটা তো আসলে পাহাড়ি দুর্গম এলাকা, এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, এখানে রাস্তাঘাট ভালো না, আর এখানে পাহাড়ি এলাকা, তারা কোন দিক দিয়ে রাতের অন্ধকারে চলে আসে আমরা আসলে এটা অনুমান করা কঠিন। আর যার নাম বলে নিয়ে আসেন উনি আদৌ এলাকায় আছে কিনা এটা আমাদের নাই, আমাদের নলেজে নাই। উনি এরা তার বাহিনী, তারা উনি নিজে সশরীরে না থাকলে উনার বাহিনী দ্বারা এই কাজগুলো করাচ্ছে। অর্থাৎ এই ইয়াসিন যে র্যাব হত্যা সহ কোনোভাবে তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? না, এই কথা ভুল। সে তো নাই, তাকে তো আমরা নিষ্ক্রিয় করে দিয়েছি। এখন তো আমরা দখলে আছি জঙ্গল সলিমপুরে।
এখন আমরা 2টা ক্যাম্প করেছি। আমরা আমাদের জন্য আরেকটা ওই ক্যাম্প নির্মাণাধীন ছিল, সেটা আমরা কাজ করতেছি। এতদিন তো আমাদের কোনো সমস্যাই ছিল না, হঠাৎ করেই গত রাতে অতর্কিত তারা আক্রমণ করে, যেটা আমাদের অনুমান করতে পারি নাই কিভাবে তারা। আপনার নাম এবং পদবিটা? আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুহেল রানা। সুহেল রানা। সোহেল রানা। আচ্ছা, আপনি তো এখানে ফাঁড়ির ইনচার্জ হিসেবে আছেন। হ্যাঁ, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে আচ্ছা, আছে। এই যে মানে আপনি এখানে থাকা অবস্থায় এখন এই যে সামনে আপনার ভূমিকা কি হবে, যেহেতু গতকালকে রাতে এইভাবে হামলা হয়েছে আপনাদের উপর, সামনে এভাবে আর কি হতে পারে, মানে আপনাদের কোনো প্রস্তুতি সে অনুযায়ী নেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের এসপি স্যার আছে, ডিআইজি স্যার আছে, তাদের পরামর্শক্রমে আমরা সামনে আমরা আমাদের কার্যক্রম আমরা পরিচালিত করব। আমরা শুনলাম এখানে বিদ্যুৎ বিল এখনো যাচ্ছে, যাদের কাছে মানে আগে যেভাবে বিদ্যুৎ বিল যেত এখনো একইভাবে বিদ্যুৎ বিল যাচ্ছে, এবং তারা এখানে অনেকে আপনাদের সামনেও বললো যে আসলে পুলিশ প্রশাসনকেও তারা আসলে টাকা দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলার আছে? এটাকে হচ্ছে পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য এরা এই গুজব ছড়াচ্ছে। তাহলে এই বিদ্যুৎ বিল এখন কারা নিচ্ছে? আপনারা তো এখন নিয়ন্ত্রণে আপনাদের, তাহলে বিদ্যুৎ বিলটা কারা নিচ্ছে? বিদ্যুৎ বিল বিদ্যুৎ অফিসে যাচ্ছে, এবং বিদ্যুৎ এখানে একটা বিদ্যুৎ অফিস আছে যারা এই বিদ্যুৎ বিলটা নিয়ন্ত্রণ করে, তারা এটা করতেছে, এটা শূন্যমূল্যে অবস্থিত আছে। এটি তো তারা পারে না, এটা তো অবৈধ। আপনি তো জানেন এই বিদ্যুৎ সংযোগগুলো অধিকাংশই অবৈধ। এই টাকা আসলে কোথায় যাচ্ছে, কাদের হাতে যাচ্ছে? আপনি তো এখানে ফাঁড়ির ইনচার্জ হিসেবে যেহেতু আছেন, আপনার জানার কথা। এটা পূর্ব থেকেই এখানে এই অফিসটা চলে আসছে, আরো গত 20 বছর আগে থেকেই এরা নিজেরা ওই কালেক্ট করে বিদ্যুৎ অফিসে জমা দেয়, এবং তাদের স্টাফ যারা তাদের খরচ এখান থেকে বহন করা হয়। অর্থাৎ ইয়াসিন চলে গেছে, তার হয়ে কার্যক্রমগুলো সবই আগের মতো চলছে। ব্যক্তি ইয়াসিন নেই, কিন্তু তার কার্যক্রম সবই চলছে। তো ঘুরে ফিরে তো তার রাজত্ব রয়েই গেল। আপনি যেটি বলছেন যে আসলে সে নাই, কিন্তু তার বাহিনী করছে। তার বাহিনীকে কেন আপনারা নির্মূল করতে পারছেন না? এই যে বিদ্যুৎ বিল যাচ্ছে, পানির বিল যাচ্ছে, সব আগের মতোই যাচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে কেন আপনারা কাজ করছেন না? এবং স্থানীয়রা আসলে যেখানে অভিযোগ করছে পুলিশকে তারা টাকা দিচ্ছে। না না, এটা হঠাৎ করেই অতর্কিতভাবে গতকালকে এই হামলাটা করেছে। এটা আমাদের ছিল না, আমরা অতর্কিতভাবে এটা করেছে। এটা আমাদের মানে আমাদের কি আমাদের ইন্টেলিজেন্সের মধ্যে এটা ছিল না। আচ্ছা, তো এই যে এখন আপনারা কি করবেন? এই যে বিদ্যুৎ বিল, পানির বিল এগুলো আপনারা আসলে একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবেন কিনা, না যেভাবে আসলে ইয়াসিনের হাতে যাচ্ছে সেভাবেই যাবে? এটা নিয়ে আমাদের পুলিশ প্রশাসন এবং ডিসি প্রশাসন এই ব্যবস্থা নেবে। দর্শক, আমরা শুনছিলাম এখানকার যিনি ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা, তিনি যেমনটা বলছেন যে আসলে তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছেন সেই বিষয়টি। যদিও এখানে স্থানীয়রা বলছে বিদ্যুৎ বিলগুলো আগের মতোই যেভাবে যাচ্ছে সেভাবেই এখনো যাচ্ছে, শুধুমাত্র ব্যক্তি ইয়াসিন নেই, কিন্তু তার হয়ে যে বাহিনী, সে বাহিনী এখনো কাজ করছে, তাদের হাতে তারা এখনো টাকা দিচ্ছেন। সে টাকা ঘুরে ফিরে বলতে গেলে আমরা এটাই বলতে পারি, ইয়াসিন না থাকলেও তার রাজত্ব আসলে রয়ে গেছে। আমরা এখানে আরো কয়েকজন যুবক আছে, আমরা একটু যদি যুবকদের কয়েকজনের সাথে একটু কথা বলি, একটু কথা বলি তোমার সাথে, আসো। আমরা আসলে এই জায়গায়, অর্থাৎ এই সলিপুর এমন একটি জায়গা যেখানে আসলে অদৃশ্য একটি ভয় কাজ করে। যারা এখানে বাস করেন তারা এখানে আসলে কেউ বিনা অর্থে এখানে বাস করেন না, তারপরও তাদের মধ্যে সেই ভয়, সেই আতঙ্ক রয়ে যায়। তারা কোনোভাবে আসলে গণমাধ্যমের মুখোমুখি হতেও তারা ভয় পান। যে কয়েকজন মুখোমুখি হন তারাও পরবর্তীতে আসলে বিভিন্নভাবে হামলার শিকার হন, নির্যাতনের শিকার হন। আমরা একজন খালাকে পেলাম। খালা, যদি একটু জানতে চাই, কত বছর আসলে এখানে থাকেন? আমরা 16 সাল থেকে থাকি বাবা। তখন কার থেকে জায়গা নিয়েছিলেন? আমরা ওই আবুল্লা কদা আবুল্লা এসি নেতা তো আসলে মানে সেক্রেটারি, আমরা জানি না, আবুলে বলছিল। আমরা বলছি আমাদের নদী গড় ভাঙিতে গিয়েছে, এখন সস্তার ভিতরে মানে কোথাও জায়গা পাই, তো এখানে আসছি আর কি। তো আমরা কত কষ্ট করে নিজের থেকে মাটি টাড়ি গাড়ি কিস্তি মিস্তি নিয়ে মানে ঘরটা করছি, আমরা শান্তিতে থাকতে পারতেছি না। তারপরও কদিন পর পর ইয়া হয়, আমরা পুলিশকে বলছি আমাদের ছেলে চাকরি করে, এখানে থাকি চাকরি করতে পারবে কিনা, তো উনি বলছে যে করতে পারবে, কোনো সমস্যা নাই। তো এই জন্য আমরা এখানে থাকি। এখন তো ছেলের কালকে মারি টারি কিছু রাখে নাই, পুরাই
রেফেরা রাত্রে ঢুকি আমাদের মিটার টিটার ভাঙি, ঘরে ভাঙচুর করে অনেক কিছু করছে। পাশের ঘরে তালা মারা থাকা সত্ত্বে সবকিছু। আচ্ছা, তার মানে কি আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনার ঘরে যায়, তার মানে হচ্ছে আপনার ঘর থেকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে কিনা? না না, ওনারা আমরা রাত্রে ঘুমাইছে, তো এর ভিতরে ওই দরজাটা লাথি মারছে আর খুলে গেছে। খুলে যাইয়ে মানে কালকে আমার স্বামী অসুস্থ, মেডিকেলে 13 দিন। তো ওই নাতিটা আসছিল দেখার জন্য বোয়ালখালী থেকে, তো ও রাত্রে এখানে রাখছি আর কি। ওকে রাখার পরে ওরে সামনে পাইছে, ওরে ইচ্ছা মতো ফিরছে। ফিটে মানে এখন আমি ওনাদেরকে বলছি যে মানে আমার নাতিটার একটু বের করে নিয়ে যায়। ওরা বলে যে আবার মারি ভিতরে ঢুকাই দিবে, বের করতে দিচ্ছে না। ও সারা শরীর ফাড়াই ফেলছে, ওর আম্মু একটা কান্নাকাটি। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে সবকিছুই তো আগের মতো চলছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী বলছে ইয়াসিনের না থাকলেও ইয়াসিনের যে বাহিনী তাদের রাজত্ব এখনো চলছে। রাজত্ব চলছে, আপনারা ওইটা ধরে না কেন? ওনারা যে এই যে এইদিকে কাটছে, এদিকে কাটছে, ওনারা ছিল কোথায়? আর জনগণে কেন ওদেরকে জানায় নাই? আমরা তো ছিলাম না এখানে, আমরা তো এখানে ছিলাম না। আমরা মেডিকেল, ওই আমার নাতিরে ফাটাই দিছি, বউ আছে, ওই বাচ্চা আছে, 2টা নাতি নিয়ে এখানে থাকে আর কি। তাই আমি বলছি তোর ভাবি, তোর মামি যা তো একা, তুই এখানে যা থাক, আমরা তো সকালে যাবো। তখন 6টা বাজে ফোন পাই, আমি আসলাম আর কি। এই যে ইয়াসিনের এই রাজত্ব কিভাবে চলছে আসলে? এখন আমরা কিভাবে বুঝবো যখন আপনারা এগুলা কাটছিট করছে? কত মানুষ আছে, কেউ তো আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন দিতে পারে, তার ওনারা তো এখানে আছেই, ওনারা আছে না এখানে। তো এখন আমরা কি বলবো? আমরা তো জনগণ, আমরা থাকি, আসি যাই, আমরা তার মহিলা মানুষ ওগুলা জানি না, বুঝেন না? আমাদের ছেলেরা চাকরি বাকরি করে, সকালে জায়গা রাত্রে আসে, তো এটা আর কি। চাচা, আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, এই যে জঙ্গল সলিমপুরে আপনি তো দীর্ঘদিন আছেন, এই যে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র চলছে, একেবারে নিয়ম কানুন সব আলাদা, পুরা রাষ্ট্র চলে একভাবে, এই সলিমপুর চলে অন্যভাবে। কার নিয়ন্ত্রণে সলিমপুর আসলে? এইটা একবারে এক নেতার নিয়ন্ত্রণে চলে। এরা জায়গা বেচে, প্লট বেচে বেচে এগুলা করে খায়, এই কারণে এই সমস্যাটা। তাছাড়া অন্য কিছু ঝামেলা না, এটা নিয়ে এই সংঘর্ষ চলে। একটাতে যায়, পরে মারপিট করে দৌড়ায়, আরেকটা আসে, এটা মারপিট করে, এইরকম। এখন এই যে এই রাস্তাগুলো কাটছে, এখন কার নিয়ন্ত্রণে? এখন তো যে ইয়াসিন না কি বলে, ওর নিয়ন্ত্রণে। অর্থাৎ ইয়াসিন এইভাবে র্যাব হত্যার পরও সেই ইয়াসিন নিজে এখানে না থেকে তার বাহিনী দিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন এইটা তো আমরা সঠিক বলতে পারি না, কে করতেছে যে এখন এইটা তো আর সঠিক বলতে পারি না। রাস্তাগুলোর কাজ কিন্তু আবার ইয়াসিনই করাইছে দীর্ঘ কিছুদিন আগে, কিন্তু এখন এই যে যেগুলো করে রাত্রে বা দিনে, এইটা যে কে করে এইটা তো মূলত পাওয়া যাচ্ছে না। এটা গোয়েন্দা সংস্থার থেকে না বাইর করলে পাবলিকে কেউ কইতে পারবো না। আপনার 10 ছেলে 10 রকম, বুঝেন না কাহিনীটা? সমস্যাটা তো এই জায়গায় হয়েছে আমাদের এখন। দর্শক, শুনছিলাম আমরা যদি এসক্লেভেটর দিয়ে রাস্তাটি আবার আগের মতো করে দেওয়ার যে বিষয়টি, অর্থাৎ কেটে ফেলার রাস্তা এসক্লেভেটর দিয়ে পুনরায় আবার আর যে স্বাভাবিক করার চেষ্টা, সেটি প্রশাসনের পক্ষ থেকে সেটি চলছে। এই এসক্লেভেটর দিয়ে রাস্তা কাটা হয়েছে, সেই এসক্লেভেটর দিয়ে এখন রাস্তাটিকে স্বাভাবিক করার যে চেষ্টা সেটি চলছে। অর্থাৎ এসক্লেভেটর নিয়ে এসে একটি রাষ্ট্রের একটি বাহিনীর, পুলিশ বাহিনী যাদের উপর হামলা চালিয়ে এভাবে এসক্লেভেটর দিয়ে যখন রাস্তা কাটা হয়, 4টি জায়গায়, অর্থাৎ 4টি জায়গায় রাস্তা কাটা হয়েছে, তার মানে বোঝার উপায় নেই আসলে কতটা সংঘবদ্ধ, কতটা প্রভাবশালী, কতটা ক্ষমতা আসলে তাদের হাতে রয়েছে, সেটি আসলে বোঝার আর বাকি নেই। এই জঙ্গল সলিমপুর কিন্তু চট্টগ্রাম একেবারে সিটি কর্পোরেশন এলাকার সাথে ঘেঁষা, অর্থাৎ যেখানে পুরো একটি নগরীর সাথে লাগোয়া একটি জায়গায় এভাবে চলছে এই যে সন্ত্রাসীদের রাজত্ব। সেই রাজত্ব এই যে দীর্ঘদিন যাবৎ চলে আসছে। যেমনটি বলছিলাম, এখানকার যে বাসিন্দারা তারাও বলছেন যে আসলে তারা শুনেন, তারা জানেন, তবে কারা করেন সেটি আসলে তারা সেই অর্থে দেখেন না। কারণ অনেকে বলছেন যে তারা আসলে যারা অতীতে মুখ খুলেছেন তাদের অনেকের উপর এসেছিল নির্মম নির্যাতন, অনেকে প্রাণ হারিয়েছেন, সেই জন্য ভয়ে অনেকে আসলে মুখও খোলেন না সেই জায়গাটি। এখনও তারা বলছেন যে সবশেষ রাজত্ব যাচ্ছিল ইয়াসিনের, সেই ইয়াসিনের রাজত্ব এখনও রয়েছে। যে ইয়াসিন র্যাব হত্যা মামলার আসামি, যার নেতৃত্বে আসলে একজন র্যাব কর্মকর্তাকে হত্যা করা হয়, সেই যে রাজত্ব, সেই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তিনি আসলে সেই ইয়াসিন আসলে গা ঢাকা দিলেও তার বাহিনীর যে তাণ্ডব সেটি সবশেষ গতকালকে রাতে আবারও দেখা গিয়েছে। তো যেমনটা বলছিলাম দর্শক, আসলে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর বারবার খবরের শিরোনাম হয়েছে, বারবার আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা হয়েছে, প্রশাসনের উপর হামলা হয়েছে। যাদের নেতৃত্বে হামলা হয়েছে, যাদের আদেশে হামলা হয়েছে, তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এখানকার যারা বাসিন্দারা তারা বলছেন সবকিছুই আগের নিয়মে চলছে, শুধুমাত্র
একটি পুলিশ ফাঁড়ি বসেছে। তবে কার্যক্রম সবই আসলে যে সবশেষ রাজত্ব জারি ইয়াসিন তার নিয়ন্ত্রণে রয়েছে। পানির বিল, বিদ্যুতের বিল সবকিছুই আগের মতো দেয়া হচ্ছে, সবকিছুই আগের মতো ওই বাহিনীর কাছে যাচ্ছে। তা এখানে স্থানীয়রা অভিযোগ করছেন এটির সাথে প্রশাসনেরও কিছু অসাধু কর্মকর্তা জড়িত, যাদের মাধ্যমে মূলত এই টাকাগুলো আসলে ইয়াসিনের হাতে যাচ্ছে। যেমনটি আসলে বিদ্যুৎ বিল সংক্রান্ত আপনারা নিজেরাই দেখলেন যে আসলে বিদ্যুতের মিটার রয়েছে, বিদ্যুতের কানেকশন রয়েছে, কিন্তু সেই মিটার অবৈধভাবে ব্যবহার করছে। আগেও যেভাবে করেছে এখনো একইভাবে করছে, টাকাও যাচ্ছে, কিন্তু এটির আসলে সমাধান সুফল সেটি আসলে সাধারণ মানুষরা পাচ্ছে না। তো চলছে আসলে জঙ্গল সলিমপুরে যে যৌথ বাহিনীর অভিযান, সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সবশেষ।